হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলের নতুন এপিসোডে। আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে গল্প করব এটি একটি মালায়ালাম সিনেমা। সিনেমাটার নাম অফিসার্স অন ডিউটি। তো চলো সরাসরি আমরা সিনেমার এক্সপ্লেনেশনে চলে যাই। সিনেমার প্রথমে আমরা দেখতে পাবো ইন্সপেক্টর হরিশঙ্কর কেরালার একটা পুলিশ স্টেশনে অ্যাজ এ স্টেশন ইনচার্জ জয়েন করলো। ইন্সপেক্টর হরিশঙ্কর সম্বন্ধে একটা কথা আগেই বলে দিই, তাকে ডিমোশন করে স্টেশন ইনচার্জ বানানো হয়েছে। সে এর আগে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ছিল। তার শর্ট টেম্পারের কারণে সে একদিন আইপিএস অফিসারের গায়ে হাত তোলে এবং তারই শাস্তি স্বরূপ তাকে চাকরি থেকে তো বহিষ্কার করা হয় না, তাকে ডিমোশন করে একটা থানার ইনচার্জ হিসেবে পোস্ট করে দেওয়া হয়। ইন্সপেক্টর হরি যখন থানাতে ইনচার্জ হিসেবে জয়েন করে তখন চন্দ্রবাবু নামে একজন বাস কন্ট্রাক্টর সেই থানাতে একটা কমপ্লেন রেজিস্টার করে যে সে তার সোনা বন্ধক রেখেছিল একটা ফাইন্যান্স কোম্পানির কাছে। সেই ফাইন্যান্স কোম্পানি যখন তাকে সোনা ফেরত দিয়েছে তার মেয়ের সোনার চেনের জায়গায় তাকে একটা ইমিটেশনের চেন দেওয়া হয়েছে। কেসটা আপাত দৃষ্টিতে সামান্য মনে হলেও ইন্সপেক্টর হরি সেই কেসের ইনভেস্টিগেশন নিজেই শুরু করে। ইনভেস্টিগেশন শুরুর একটা পর্যায়ে হরি জানতে পারে যে চন্দ্রবাবুর মেয়ে সোনার চেনটাকে পাল্টে দিয়েছে ইমিটেশনের চেন দিয়ে। তার কারণ কি? তার কারণ চন্দ্রবাবুর মেয়ের সম্পর্ক ছিল একটা ছেলের সাথে এবং সেই ছেলে চন্দ্রবাবু মেয়ের সাথে তার অন্তরঙ্গ মুহূর্তের অশ্লীল ভিডিও ক্যাপচার করে সেটার জন্য চন্দ্রবাবুর মেয়েকে ব্ল্যাকমেল করছিল এবং ব্ল্যাকমেল করার কারণেই চন্দ্রবাবুর মেয়ে সেই সোনার চেনটা সেই ছেলেটাকে দিয়ে দেয়। ইন্সপেক্টর হরি তখন চন্দ্রবাবুর মেয়েকে বলে যে তুমি এটার জন্য ছেলেটার এগেইনস্টে পক্সো আইনে কেস ফাইল করো। চন্দ্রবাবুর মেয়ে তখন কেস ফাইল করতে রাজি হয় না, কারণ কেস যদি ফাইল করা হয় তাহলে সেই ভিডিও বাইরে চলে আসতে পারে এবং তার জন্য তার বদনামি হতে পারে। ইন্সপেক্টর হরি তখন তাকে বলে তুমি যদি পক্সো আইনে ছেলেটার বিরুদ্ধে কেস ফাইল না করো তাহলে এই চেন চুরির দায়ে তোমাকেই গ্রেফতার করতে হবে। হরি তখন চন্দ্রবাবুকে সমস্ত ব্যাপারটা খুলে বলে এবং সে চন্দ্রবাবুকে বোঝায় যে তার মেয়ে যেন কেস ফাইল করে। এরপরে হরি যখন ইনভেস্টিগেশন কন্টিনিউ করতে থাকে তখন সে জানতে পারে যে এইরকম অনেকগুলো চেনই মার্কেটে বিক্রি করা হয়েছে। তখন হরি বুঝতে পারে যে একটা মেয়ে নয়, এর মধ্যে অনেকগুলো মেয়েকেই ব্ল্যাকমেল করা হচ্ছে ঠিক একই রকম উপায়ে। হরি তখন চন্দ্রবাবুর মেয়েকে প্রেশার দিতে থাকে কেস ফাইল করার জন্য, কারণ সে যদি কেস ফাইল না করে তাহলে এই ইনভেস্টিগেশন সে এগিয়ে নিয়ে যেতে পারবে না। নিজের বদনামের ভয়ে চন্দ্রবাবুর মেয়ে তখন সুইসাইড করে, আর মেয়ে সুইসাইড করার জন্যই চন্দ্রবাবু দায়ী করে হরিকে। তার বক্তব্য ইন্সপেক্টর হরি যদি তার মেয়ের উপর প্রেশার ক্রিয়েট না করতো তাহলে তার মেয়ে হয়তো সুইসাইড করতো না। এই ব্যাপারটা নিয়ে সে উপর মহলে যায় এবং উপর মহলে গিয়ে ইন্সপেক্টর হরির নামে কমপ্লেন করে। ইন্সপেক্টর হরিশঙ্করের নামে কমপ্লেন করা হলেও সে কিন্তু তার ইনভেস্টিগেশন চালিয়ে যেতে থাকে। ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে ইন্সপেক্টর হরিশঙ্কর আন্না নামে একটা মেয়েকে ট্রেস করে। সে তার গলাতে সেম টু সেম একটা সোনার চেন দেখতে পায়, যে চেনগুলোকে পরবর্তীতে জুয়েলারির কাছে বিক্রি করা হয়েছিল। হরি তখন আন্নাকে ট্রেস করতে থাকে, আর আন্নাকে যে ইন্সপেক্টর হরি ট্রেস করছে সেটা আন্না খুব ভালোভাবে বুঝতে পেরে যায়। ট্রেস করার একটা পর্যায়ে ইন্সপেক্টর হরিশঙ্কর তার দলবল নিয়ে একদিন একটা ক্লাবে চলে আসে, যেই ক্লাবে আন্না পার্টি করছিল। আন্না সেটা বুঝতে পেরে যায় এবং সেখান থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ইন্সপেক্টর হরি আন্নাকে চেস করে। আন্না গাড়ি নিয়ে পালানোর সময় রাস্তায় অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আন্নার মৃত্যুর আগে আন্না যখন তার বন্ধুদের সাথে কথা বলছিল তখন আমরা জানতে পারি যে আন্না এবং তার বন্ধুরাও কিন্তু ইন্সপেক্টর হরিকে খুঁজছিল মারার জন্য। তার কারণ কি? তার কারণটা জানার জন্য আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই আন্না এবং তার বন্ধুদের 6 জনের একটা গ্রুপ ছিল এবং সেই গ্রুপে ছিল শ্যাম নামে একটা ছেলে। শ্যাম নামের এই ছেলেটা ইন্সপেক্টর থমাস নামে একজন পুলিশ অফিসারের মেয়ের সাথে একই ধরনের ভিডিও তৈরি করেছিল যেমনটা করা হয়েছিল চন্দ্রবাবু মেয়ের সাথে, এবং ইন্সপেক্টর থমাসের মেয়েও সুইসাইড করেছিল। পরবর্তীতে ইন্সপেক্টর থমাস যখন শ্যামের ব্যাপারটা জানতে পারে তখন ইন্সপেক্টর থমাস এবং ইন্সপেক্টর হরি মিলে শ্যামকে ট্রেস করে এবং তাকে গ্রেপ্তার করে। শ্যামের কাছ থেকে যে সমস্ত ভিডিও রেকর্ডিং পাওয়া যায় সেখানে দেখা যায় ইন্সপেক্টর থমাসের মেয়ের পাশাপাশি ইন্সপেক্টর হরির বড় মেয়ে লীলা তারও একই ধরনের ভিডিও শ্যামের কাছে রয়েছে। আর এটা দেখার পরে ইন্সপেক্টর হরি আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং রাগের বশে সে শ্যামকে এত পরিমাণে মারে যে শ্যাম মারা যায়। শ্যাম মারা যাওয়ার পরে শ্যামের এই মৃত্যুর রেসপন্সিবিলিটি ইন্সপেক্টর থমাস নিজের কাঁধে নিয়ে নেয় এবং সে জেলে চলে যায়। এরপরে ইন্সপেক্টর থমাস যখন জেল থেকে বেরিয়ে এসে তার মিসেসের সাথে আবার স্বাভাবিক জীবন শুরু করে তখন শ্যামের বাকি 5 বন্ধু ইন্সপেক্টর থমাসের বাড়িতে যায় এবং ইন্সপেক্টর থমাস এবং তার বউকে জোর করে বিষ খাইয়ে তাদেরকে হত্যা করে। ব্যাপারটাকে এমনভাবে সাজানো হয় যেটা দেখে সবাই যেন ভাবে যে তারা সুইসাইড করেছিল। কিন্তু ইন্সপেক্টর থমাস এবং তার মিসেসকে যখন মার্ডার করা হয় ইন্সপেক্টর থমাসের বউ মৃত্যুর আগে বলে যায় যে ইন্সপেক্টর থমাস কিন্তু শ্যামকে মারেনি, তাকে মেরেছিল ইন্সপেক্টর হরি। আর ঠিক এই কারণেই শ্যামের বাকি বন্ধুরা ইন্সপেক্টর হরিকে খুঁজে বেড়াচ্ছিল তাকে মেরে তাদের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। এই সিনেমা শুরুর প্রথম দৃশ্যে আমরা দেখতে পাবো জোসেফ নামে একজন ইন্সপেক্টরকে শ্যাম এবং তার বন্ধুরা বাধ্য করবে গলায় দড়ি দিয়ে সুইসাইড করার জন্য, এবং ইন্সপেক্টর জোসেফের মেয়ের সাথেও একই ঘটনা ঘটবে যেমনটা ঘটেছিল ইন্সপেক্টর থমাসের মেয়ের সাথে এবং চন্দ্রবাবু যে কিনা একজন সামান্য বাস কন্ট্রাক্টর তার মেয়ের সাথে। এখন স্বভাবতই অডিয়েন্সের মনে প্রশ্ন জাগবে যে ইন্সপেক্টর জোসেফকে কেন বাধ্য করা হলো সুইসাইড করার জন্য।
ইন্সপেক্টর জোসেফের মেয়ের অশ্লীল ভিডিও কেন তৈরি করা হয়েছিল, ইন্সপেক্টর হরির মেয়ের কেন অশ্লীল ভিডিও তৈরি করা হয়েছিল এবং একজন সামান্য বাস কন্ডাক্টর চন্দ্রবাবু তার মেয়ের কেন অশ্লীল ভিডিও তৈরি করা হয়েছিল। আর এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে আরেকটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই ফ্ল্যাশব্যাকে কি ঘটনা ঘটেছিল। এবার ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই শ্যাম তার বান্ধবী সেলিনা, ক্রিস্টি তার বান্ধবী আন্না এবং আরো দুটো ছেলে, তাদের 6 জনের এই গ্রুপ। তারা প্রত্যেকেই ড্রাগ অ্যাডিক্টেড। তারা নিজেরা তো ড্রাগের প্রতি আসক্তই, এর পাশাপাশি তারা কি করে, স্কুল কলেজের মেয়েদেরকে টার্গেট করে, তাদের কাছে ড্রাগ বিক্রির পাশাপাশি তাদের সাথে তারা বন্ধুত্ব গড়ে তোলে এবং বন্ধুত্ব গড়ে তোলে তারা তাদেরকে নিয়ে আসে নিজেদের আড্ডায়। এরপরে তারা যখন ড্রাগের নেশায় মত্ত হয়ে যায়, তারপরে তাদেরই অজান্তে তাদের নোংরা ভিডিও তৈরি করা হয় এবং সেই ভিডিও দিয়ে পরবর্তীতে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের থেকে টাকা পয়সা নেওয়া হয়। যারা ক্যাশ টাকা দিতে পারে না তারা বাধ্য হয়ে নিজের বাড়ির গয়না চুরি করে সেগুলো তাদেরকে দিয়ে দেয়। এরপরে সেই গয়নাকে মার্কেটে বিক্রি করে তারা সেটাকে লিকুইড ক্যাশে কনভার্ট করে নেয়। আন্না, সেলিনা এবং শ্যাম একদিন রাতে পাবলিক বাসে ট্রাভেল করছিল। সেখানে ওপেনলি আন্না ড্রাগের নেশা করছিল এবং সেলিনা এবং শ্যাম ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছিল, যেটা ছিল কিনা খুবই আপত্তিকর। এটা দেখার পরে বাসের একজন প্যাসেঞ্জার গীতা, যে কিনা তার মেয়ের সাথে ট্রাভেল করছিল, প্রথম প্রতিবাদ করে। প্রতিবাদ করার পরের মুহূর্তে শ্যাম গীতাকে অপমান করে এবং তার গায়ে আঘাত করে। গীতার গায়ে আঘাত করার পর গীতা কন্ডাক্টরকে ডাকে এবং তাকে বলে বাস থামাতে। এই বাসেরই কন্ডাক্টর ছিল চন্দ্রবাবু। চন্দ্রবাবু এসে প্রতিবাদ করলে শ্যাম চন্দ্রবাবুকেও আঘাত করে। এরপরে বাস থামানো হয় এবং পুলিশ কমপ্লেন করা হয়। পুলিশ কমপ্লেন করা হয় যে অফিসারের কাছে, সেই অফিসারের নাম ছিল জোসেফ। ইন্সপেক্টর জোসেফ তখন শ্যাম এবং তার বান্ধবীদের সার্চ করে তাদের কাছ থেকে ড্রাগের প্যাকেট পায়। এরপরে সে তাদেরকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পরে ইন্সপেক্টর জোসেফ কিন্তু তাদেরকে পুলিশ স্টেশন নিয়ে যায় না। সে শ্যামকে গাড়িতে বসিয়ে রাখে হ্যান্ডকাপ লাগিয়ে। সেলিনা এবং আন্নাকে জঙ্গলের মধ্যে একটা গাছের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে বেঁধে তাদের দুজনকে ধর্ষণ করে। আর এটাই ছিল মূল ঘটনা, যার কারণে শ্যাম এবং তার গ্রুপের সবাই সেই সমস্ত ব্যক্তিদেরকে টার্গেট করে যাদের কারণে তাদের সাথে এটা ঘটেছিল। পুরো ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্সপেক্টর জোসেফ, কন্ট্রাক্টর চন্দ্রবাবু নাইডু এবং প্যাসেঞ্জার গীতা ইনভলভ ছিল। সেই জন্য তাদের মূল টার্গেট ছিল এই 3 জন। আর গীতা অ্যাকচুয়ালি ইন্সপেক্টর হরিশঙ্করেরই মিসেস। তো আমরা বুঝতেই পারছি যে ইন্সপেক্টর হরিশঙ্করের মেয়েকে কেন টার্গেট করা হয়েছিল। প্রতিশোধ নেওয়ার জন্য শ্যাম এবং তার গ্রুপ প্রত্যেকের মেয়েকে প্রথমে টার্গেট করে এবং তাদের সাথে নোংরা ভিডিও তৈরি করে। আর তার ফলস্বরূপ আমরা যেটা দেখতে পাই, প্রায় প্রত্যেকেই সুইসাইড করে। পরবর্তীতে তারা টার্গেট করে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা এই ঘটনার সাথে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যুক্ত ছিল। জোসেফকে তো তারা মার্ডার করে দেয়। এরপরে তারা টার্গেট করে কন্ট্রাক্টর চন্দ্রবাবু নাইডুকে। চন্দ্রবাবু নাইডুকে যখন টার্গেট করে, ততদিনে ইন্সপেক্টর হরির কাছে ইনভেস্টিগেশন থেকে সমস্ত ব্যাপার কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। সে চন্দ্রবাবুকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু চন্দ্রবাবু তো ইন্সপেক্টর হরিকে পছন্দ করতো না। ইন্সপেক্টর হরির ওয়ার্নিংকে অ্যাভয়েড করার জন্য চন্দ্রবাবু তাদের হাতে আউট হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের পরবর্তী এবং লাস্ট টার্গেট ছিল গীতা। পাশাপাশি ইন্সপেক্টর হরি ছিল তাদের টার্গেট, কারণ তারা জানতে পেরে গেছিল যে ইন্সপেক্টর হরির হাতেই মারা পড়েছিল তাদের বন্ধু শ্যাম। এরপরে আমরা দেখতে পাই গীতা তার ছোট মেয়েকে নিয়ে তার বাবার ফার্ম হাউসে যায়। তার বাবা একজন রিটায়ার্ড কর্নেল, কিন্তু সে হ্যান্ডিক্যাপ, সে হুইল চেয়ারে থাকে। গীতার বাবা প্রথমে পিস্তল দিয়ে তাদেরকে প্রোটেস্ট করার চেষ্টা করে এবং গীতাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে মেয়েকে নিয়ে। আলটিমেটলি সে তাদেরকে প্রোটেস্ট করতে পারে না। গীতার বাবা শ্যামের বন্ধুদের হাতে মারা পড়ে। এরপরে ঘন জঙ্গলের মধ্যে শ্যামের বন্ধু ক্রিস্টি, সেলিনা সহ আরো 2 জন গীতা এবং তার মেয়েকে ধরে ফেলে। গীতাকে মারার জন্য তারা ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু গীতাকে পুরোপুরি মার্ডার করার আগে সেখানে চলে আসে ইন্সপেক্টর হরি। ইন্সপেক্টর হরি এবং শ্যামের বন্ধুদের সাথে খুব সুন্দর একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন হবে এবং শেষ পর্যন্ত শ্যামের বন্ধুদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে। শ্যামের বন্ধুরা যখন জেল থেকে ছাড়া পাবে, তো তাদের প্রথম টার্গেট থাকবে যে ইন্সপেক্টর হরিকে তারা মারবে। তারা প্রত্যেকেই ছিল ড্রাগ অ্যাডিক্ট। সেজন্য তারা জেল থেকে বেরোনোর পরে একজন খুচরো সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করে ড্রাগের জন্য। সাপ্লায়ার যখন তাদেরকে ড্রাগ দিয়ে সেখান থেকে চলে যায় এবং তারা সেই ড্রাগকে ইনটেক করে, ড্রাগ ইনটেক করার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তাদের প্রত্যেকের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। আর সেই মুহূর্তে সেখানে আমরা দেখতে পাই ইন্সপেক্টর হরিকে। অ্যাকচুয়ালি ইন্সপেক্টর হরি সেই সাপ্লাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তাদের ড্রাগের মধ্যে পয়জন মিশিয়ে দিয়েছিল। তো অ্যাজ এ রেজাল্ট তারা যখন ড্রাগ ইনটেক করে, ড্রাগ ইনটেক করার কিছুক্ষণ পরে তারা মারা যায়। বর্তমান এসপি, যে কিনা ছিল হরির বন্ধু, সে হরিকে খবর দেওয়ার জন্য আসে। হরি তখন বলে এইসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। বন্ধুরা, এই ছিল সিনেমার এক্সপ্লেনেশন। এবার চলো একটু রিভিউ করা যাক। অফিসার অন ডিউটি সিনেমাটা মূলত একটা থ্রিলার সিনেমা। সিনেমার কাহিনীটাকে অডিয়েন্সের সামনে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যার ফলে এই সিনেমাটা একটা পারফেক্ট থ্রিলার সিনেমার ট্যাগ পেতে পারে। আর এর জন্য আমি পুরোপুরি ক্রেডিট দেবো এই সিনেমার ডিরেক্টর এবং এই সিনেমার এডিটরকে। এই সিনেমাটাকে যে এডিট করেছে, সে সিনেমার পুরো কাহিনীকে এডিটিং এর মাধ্যমে এমনভাবে সুন্দরভাবে সাজিয়েছে, এটা দেখতে বসলে একবারে কিন্তু এর স্টোরিটা তোমরা বুঝতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে 2 বার দেখেছি সিনেমাটা এর পুরো কাহিনীটাকে বোঝার জন্য, যার জন্য পুরো কাহিনীটা সিম্পল ভাষায় আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম।
এরপরে আমি যদি বলি অভিনেতা অভিনেত্রীদের কথা, ইচ অ্যান্ড এভরি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস এই সিনেমাতে পারফেক্ট অভিনয় করেছে। সিনেমার পজিটিভ ক্যারেক্টার থেকে শুরু করে যত নেগেটিভ ক্যারেক্টার আছে, যে চরিত্র যতটুকু স্পেস পেয়েছে, যতটুকু অভিনয় করার সুযোগ পেয়েছে, প্রত্যেকে নিজের নিজের জায়গায় সঠিকভাবে অভিনয় করেছে। আর প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রয়োজনীয় করে তোলার ব্যাপারে ডিরেক্টরের অবশ্যই একটা বড় ভূমিকা রয়েছে। আর সিনেমার ডিরেক্টর একটা খুব ভালো কাজ করেছে, এই সিনেমাটার মধ্যে রোমান্সের ডিপার্টমেন্টটাকে বাদ রেখেছে, আর যেটা সাহায্য করেছে অডিয়েন্সকে পুরোপুরি সিনেমাটার সাথে এনগেজ রাখতে। বন্ধুরা, রিভিউ এই পর্যন্তই। আপনারা যদি দেখতে চান, সিনেমাটা হিন্দি ভাষায় ডাব করা আছে। আমি ব্যক্তিগতভাবে রেফার করব, আপনারা সিনেমাটা দেখুন। সিনেমাটা দেখলে আপনাদের ভালো লাগবে। বিশেষ করে যাদের থ্রিলার সিনেমা প্রিয়, তাদের তো খুবই ভালো লাগবে। আর এই সিনেমাটা দেখার জন্য আপনাকে বাইরে যেতে হবে না। যদিও সিনেমাটা প্রথমে মালায়ালাম ভাষায় রিলিজ করা হয়েছিল, এখন নেটফ্লিক্সে এটাকে হিন্দি ভাষায় ডাব করে রিলিজ করা হয়েছে। অতএব কোনো টেনশন নেই, সিনেমাটা 8 থেকে 80 সবাই দেখতে পাবে। আমি ব্যক্তিগতভাবে আশীর্বাদ করছি সিনেমাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর পাশাপাশি রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী রিভিউ এপিসোড আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন। হ্যাভ এ নাইস টাইম অ্যান্ড থ্যাংক ইউ।